নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। অন্যান্য দিনের ঘটনার থেকে আজকের ঘটনাটি একটু আলাদা ও ভীতিপ্রদ। আজকের ঘটনাটি যিনি আমাদের লিখে পাঠিয়েছেন, তিনি তার নামসহ যেখানকার ঘটনা ও যেই বাড়িতে ঘটা সমস্তই উল্লেখ না করার জন্য বলেছেন। যে বাড়ির ঘটনা তাদের কারোর কাছে অনুমতি না নেওয়ার জন্য তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। যে বাড়ির ঘটনা বহু বছর আগে ওনারা বাংলাদেশে বাস করলেও বর্তমানে ওনারা ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলার স্থায়ী বাসিন্দা। যাই হোক, ওনাদের নাম না উল্লেখ করলেও পদবি উল্লেখ করার অনুমতি তিনি দিয়েছেন। তো বন্ধুরা, ঘটনাটি পাঠ করার সুবিধার্থে আমরা আলাদা আলাদা চরিত্রের নামকরণ করেছি। শ্রোতা বন্ধুরা যারা ঘটনাটি শুনছো, ঘটনাটি সত্যি হলেও কেউ নেগেটিভভাবে নিও না। যেহেতু সত্যি ঘটনা, তাই কারো কারোর সঙ্গে পদবীর মিল হতেই পারে। দয়া করে ব্যাপারটি সিরিয়াসলি না নিয়ে ক্ষমা চোখে দেখবেন। আমরা চ্যানেলের পক্ষ থেকে তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘটনাটি শুরু করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। টিম ভূতভীষণের আজকের গল্প পাঠক আমি শুভ। শুরু করছি ভয়ঙ্কর 16 নম্বর এপিসোড, ভূত পদবীর রহস্য। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের পুটিমারি গ্রামের এক পরিবারের ছোট ছেলের সাথে। বাড়ির দুই ছেলের মাছ ধরার অনেক নেশা থাকায় একটু ফাঁকা সময় পেলেই দুই ভাই রণ আর মন ছোট ডিঙ্গি করে নদীতে মাছ ধরতে চলে যেত। মাঝে মধ্যে কখনো কখনো সেই গ্রামেরই বড় ভাই রণজিতের এক বন্ধুও তাদের সাথে মাছ ধরতে যেত। বড় ভাই যেমন মাছ ধরাতে পটু ছিল, ছোট ভাই মনোজিতও তেমনই ছিল নৌকা চালানোতে নিপুণ। গ্রামের পাশেই গুরনাই নদী থাকায় বেশিরভাগ সময় মাছ ধরতে নদীতেই যেত তারা। বর্ষার সময় ছাড়াও সারা বছর এই নদীতে বেশ ভালো জলই থাকত। তবে স্রোত না থাকায় জল স্থির থাকত। নদীর জল কাঁচের মতো পরিষ্কার থাকার ফলে সেখানে থাকা মাছ খুব সহজেই চোখে পড়ত। রণজিৎ আর মনোজিৎ যখন রাতে মাছ ধরতে যেত, তখন রণজিৎ তার বন্ধু রঞ্জনকেও ডেকে নিত। হ্যাজাক জ্বালিয়ে স্থানীয় ভাষায় জুতি দিয়ে মাছ ধরত তারা। ছোট ডিঙ্গি নৌকায় একটা বাতা, যেটার খাঁজ কাটা থাকতো, সেটা লম্বাভাবে দাঁড় করানো থাকতো। আর হ্যাজাক সেই খাঁজের মধ্যে দরকার মতো উঁচু বা নিচুভাবে সেট করে নিত তারা। রাতের বেলা জলের মধ্যে মাছ স্পষ্টভাবে দেখার জন্য হ্যাজাকের যেখানে আগুন জ্বালানো থাকতো তার উপরে দাহ্য তেল রাখা থাকতো। আর হ্যাজাকের আলো যাতে সরাসরি জলের নিচে মাটি পর্যন্ত যায়, তার জন্য সেই লাইটের চারধারে টিন দিয়ে বেশ কিছুটা নিচ পর্যন্ত ঘেরা দেওয়া থাকতো। একদিন রাতের বেলায় মাছ ধরতে যাওয়ার জন্য সব সরঞ্জাম রেডি করে মনোজিৎ। রণজিৎ তার বন্ধুকে ডেকে আনতে তার বাড়ি যায়। রঞ্জনকে নিয়ে রণজিৎ তার বাড়ি এসে বৈঠা আর মাছ ধরার টোপ এসব নেয়। আর মনোজিৎ আর রঞ্জন হ্যাজাক আর মাছ ধরার জুতি আর থলে নিয়ে নদীতে যায়। ঘাটে বাঁধা ডিঙ্গিতে গিয়ে তিনজন বসে। তিনজনে নৌকায় উঠলে নৌকা নিয়ে মাছ নদীতে যায় তারা। মনোজিৎ নৌকা চালায়, রণজিৎ জলের মধ্যে থাকা মাছের প্রতি নজর রাখে, আর রঞ্জন
কোন দিকে নৌকাটা নিয়ে যেতে হবে সেটা মনোজিৎকে নির্দেশ করে ইশারার মাধ্যমে। এছাড়া হ্যাজাক কতটা উচ্চতায় রাখতে হবে সেটা রঞ্জনই ঠিক করত। রাতের বেলায় নিঃশব্দে খুব একাগ্রতার সঙ্গে তিনজনে এই পদ্ধতিতে মাছ ধরছিল। প্রতিসরাঙ্কের কারণে মাছ জলের অনেকটা নিচে থাকলেও সেটাকে বেশ কিছুটা ওপরে আছে মনে হতো। দীর্ঘদিন মাছ ধরার অভিজ্ঞতা থাকার কারণে রণজিতের এই বিষয়টা নিয়ে ভালো জ্ঞান ছিল, যার ফলে সে সহজেই বুঝতে পারত মাছ কতটা গভীরে রয়েছে। সেই মতো যুক্তি দিয়ে আক্রমণ করে মাছ ধরতে পারত সে। মাছ ধরাতে নিপুণ হওয়ার পাশাপাশি রণজিৎ তন্ত্র সাধনাতেও বেশ প্রসিদ্ধ ছিল, যার কারণে ভূত প্রেত তার কাছে ঘেঁষতে পারত না। মাছ ধরতে যাওয়ার সময় প্রতিবারই মন্ত্রের দ্বারা নিজের দেহটাকে বন্ধ করে নিত সে। অন্য দিনের মতো সেদিনও নিজের শরীরটা মন্ত্রভিত্তিক সুরক্ষিত করলেও তার ভাই মনোজিতের শরীর বন্ধ করতে ভুলে যায়। সে সময় মাঝ নদীতে অনেক মাছ লাফালাফি করতে দেখে। অল্প সময়ের মধ্যেই বেশ কিছু মাছ ধরে তারা। হঠাৎ করে হ্যাজাকের আলো দপ করে নিভে যায়। হ্যাজাকের আলো জ্বালানোর জন্য নৌকা ঘাটে নিয়ে যাওয়ার জন্য রণজিৎ তার ভাই মনোজিৎকে বলে। সেই মতো মনোজিৎ ঘাটে নৌকা লাগায়। চারিদিক অন্ধকার ঘুটঘুট করছিল। ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক পরিবেশটাকে আরো ভয়ানক করে তুলেছিল। ঘাটে রাখা হ্যাজাকের তেল আবার হ্যাজাকে ঢেলে কোমরের গামছায় বেঁধে রাখা দেশলাই বাক্স দিয়ে আগুন জ্বালিয়ে আবার হ্যাজাক ধরিয়ে নিঃশব্দে ধীরে ধীরে নদীর মাঝখানে নিয়ে যায় নৌকা। বেশ কিছু মাছ পেলেও রঞ্জন হঠাৎ খেয়াল করে যে পরিমাণ মাছ থাকার কথা তার থেকে অনেকটাই কম মাছ রয়েছে। কিছু কিছু মাছের দেহাংশ খুবলে খাওয়ার মতো রয়েছে। রঞ্জনের বিষয়টা সুবিধার না লাগায় তখন কানে কানে রণজিৎকে বিষয়টা বলে। মাছ ধরার নেশায় রণজিৎ সেই মুহূর্তে ব্যাপারটা এড়িয়ে গেলেও তার সন্দেহ আরো দৃঢ় হয় যখন সে দেখে নৌকা ঠিকমতো চালানো হচ্ছে না। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর রাগ করে রণজিৎ তখন মনোজিৎকে বলে, কিরে, তুই কি নৌকা চালানো ভুলে গেলি নাকি? এত কেন জল নাড়াচ্ছিস? যদি ইচ্ছা না হয় তাহলে আজকে আর মাছ ধরতে হবে না। কিছুক্ষণের জন্য আবার সবাই চুপচাপ থাকে। হঠাৎ করে হ্যাজাকের আলো আবার নিভে যায়। যথারীতি নৌকা আবার ঘাটে ভেড়ানো হয়। তৃতীয়বার হ্যাজাক জ্বালিয়ে নৌকা আবার নদীর মাঝখানে নিয়ে যাওয়ার সময় মনোজিৎ খুব জোরে জোরে নৌকা চালাতে শুরু করে। এরকম ব্যবহার দেখে রণজিৎ বুঝতে পারে এ তার ভাই মনোজিৎ না, মনোজিতের ছদ্মবেশে কোনো ভূত নৌকা চালাচ্ছে। তখনই তাকে বুঝতে না দিয়ে মন্ত্রের দ্বারা চট করে গামছায় গিঁট বেঁধে ফেলে রণজিৎ। সে আরো লক্ষ্য করে দ্বিতীয়বার ঘাটে নিয়ে যাওয়ার সময় যে পরিমাণ মাছ নৌকায় ছিল তার থেকে অর্ধেক মাছও তখন আর নৌকায় নেই, বরঞ্চ বেশ কিছুটা মাছের কাঁটা নৌকায় পড়ে রয়েছে। এরপরে রণজিৎ রাগান্বিত কণ্ঠে মনোজিৎকে বলে, চল তো, আজকে আর মাছ ধরতে হবে না, চল বাড়ি চল। মনোজিতের মধ্যে থাকা ভূতটি মন্ত্রের দ্বারা আবদ্ধ থাকার ফলে বর্তমান রূপটাকে অর্থাৎ মনোজিতের রূপটাকে পাল্টাতে পারছিল না, আবার তার নিজের রূপেও ফিরে যেতে পারছিল না। রণজিৎ বাড়ি যাওয়ার কথা বললে ভূতটি তখন ডাকে সুরে বলে, আজকে তো অনেক মাছ উঠছে, আর কিছুক্ষণ না হয় ধরি, পরে বাড়ি যাব।
মনোজিতের মুখ থেকে এরকম আওয়াজ বের হওয়ায় রঞ্জন ভয় পেয়ে যায়। এদিকে রণজিৎ ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারে। রণজিৎ তখন বৈঠা দিয়ে মনোজিৎকে একটা বাড়ি দেয় আর বলে, চল বললাম এক্ষুনি, আর মাছ ধরে কাজ নাই। সমস্ত ঘটনাটা রঞ্জনকে কানে কানে বলে দেয় রণজিৎ, আর বলে ব্যাপারটা যেন কেউ না জানে। এরপরে গ্রামে ফিরে রঞ্জন নিজের বাড়ি যায়। রণজিৎ মনোজিৎ বেশি ভূতটিকে নিয়ে বাড়ি যায়। বাড়ি ফিরেই রণজিৎ তার মাকে গামছাটা দেয় আর বলে, মা, এই গামছাটার মধ্যে থাকা গিঁটটা কখনো খুলবা না, মাটিতেও গামছাটা রাখবা না, আর কেউ চাইলেও দেবে না, ভাইও যদি চায় তাও দেবে না। ভাই কিন্তু অনেক জেদাজেদি করবে, নাছোড়বান্দা হবে গামছাটা নেওয়ার জন্য। তুমি কিন্তু ভুলেও গামছাটা দেবে না, তাহলে তুমি কিন্তু তোমার ছেলেকে হারাবা। স্পষ্টভাবে ব্যাপারটা তখন আর তার মা বুঝতে না পারলেও রণজিতের মা স্বপ্না দেবী বড় ছেলের কথা মতো গামছাটাকে বাড়ির চালের টুইয়ের মধ্যে বেঁধে দেয়। এই বলে রণজিৎ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। মনোজিতের মধ্যে থাকা ভূতটি অনেক কাকুতি মিনতি শুরু করে, কান্নাকাটি জুড়ে দেয়, তার মাকে গামছাটি নামিয়ে আনার জন্য বলে। তার মা কিছুতেই রাজি হয় না। এই ঘটনার প্রায় মাস চারেক অতিক্রান্ত হওয়ার পর একদিন রণজিৎ গ্রামের বাইরে কিছু কাজের জন্য যায়। মনোজিতের মধ্যে যে কোনো ভূত বাস করছে এই ব্যাপারটা রণজিৎ ছাড়া তাদের বাড়ির আর কেউ জানত না। যেদিন রণজিৎ বাইরে যায় সেদিন মনোজিতের মধ্যে থাকা ভূতটি খুবই কান্না জুড়ে দেয় আর তার মাকে বলে গামছাটা পেরে দেওয়ার জন্য। ছেলের এইরূপ কান্নাকাটি সহ্য করতে না পেরে গামছাটা স্বপ্নাদেবী টুই থেকে নামিয়ে আনেন। মন্ত্রের অদৃশ্য শক্তির বলে ভূতটি গামছাটা স্পর্শ করতে পারছিল না, যার ফলে স্বপ্নাদেবীকে গামছার গিঁটটা খুলে দেওয়ার জন্য বারবার বলে। স্বপ্নাদেবী কোনো কিছু চিন্তা না করেই গামছার গিঁটটা খুলে দেয়। গিঁটটা খোলা মাত্র মনোজিতের ছদ্মবেশে থাকা ভূতটা তখনই অদৃশ্য হয়ে যায়। স্বপ্নাদেবী রীতিমতো ভয় পেয়ে যায় এটা দেখে, যে ছেলেকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো হঠাৎ করে কিভাবে অদৃশ্য হয়ে গেল। ঠিক সন্ধ্যা হলে রণজিৎ বাড়িতে ফিরলে স্বপ্নাদেবী তাকে মনোজিতের অদৃশ্য হওয়ার ঘটনা খুলে বলে। রণজিৎ তার মায়ের মুখে এরকম একটা অপ্রত্যাশিত কথা শুনে একটু যেন মানসিকভাবে ভেঙে পড়ে আর তার মাকে বলে, মা, তোমাকে এতবার বলার পরেও তুমি এরকম কাজ করলে, তুমি তোমার ছেলেকে চিরতরে হারিয়েছ। তার মা তখন কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞাসা করে, কিভাবে কি হলো বাবা, আমাকে খুলে বল। রঞ্জিত তখন তার মা স্বপ্নাদেবীকে সেই অভিশপ্ত রাতের ঘটনা খুলে বলে। প্রথমবার যখন হ্যাজাকের আলো হঠাৎ করে নিভে যায়, ঘাটে নৌকা ভিড়িয়েছিল, ঠিক তখনই ভূতে মনোজিৎকে মেরে জলে ডুবিয়ে দিয়েছিল আর তার ছদ্মবেশ নিয়ে নৌকা চালাচ্ছিল কোনো ভূত, এবং তার সাথে সাথে আরও কিছু সংখ্যক ভূত নৌকায় উঠে বসে, যার কারণে অনেক মাছ পাওয়ার পরও অল্প সংখ্যক মাছ অবশিষ্ট ছিল, আর মাছের কাঁটা আর তার খুবলে খাওয়া দেহাংশ পড়েছিল নৌকাতে। এরপরে রণজিৎ তার মাকে জানায় নাকি সুরে কথা বলার পর কিভাবে মন্ত্রভিত্তিক সেই গামছায় বেঁধেছিল মনোজিতের মধ্যে থাকা ভূতটিকে। রণজিৎ তার মাকে বলে, ভাইয়ের মৃত্যু শোক আমি বুঝেও কাউকে বুঝতে দেইনি, বিশেষ করে তোমাকে আর অন্তঃসত্ত্বা ভাই বউকে।
যাতে তোমরা ভেঙে না পড়ো। যদি তুমি গামছার গিঁটটা না খুলে দিতে, তাহলে ভূত হলেও আমার ভাইয়ের রূপে থাকা কেউ আমাদের সাথে থাকতো। অবশ্য সে কোনোদিন কারো ক্ষতি করতে পারত না, মন্ত্রভিত্তিক বদ্ধ থাকার ফলে। সমস্ত ঘটনা শোনার পর স্বপ্নাদেবী কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, শেষ পর্যন্ত সবার কানে খবরটা পৌঁছায়। গয়ায় গিয়ে পিণ্ডদান করে ভাই মনোজিতের অন্ত্যেষ্টির কাজ করা হয় তাদের বাড়ি থেকে। তবে সে সময় মনোজিতের রূপে ভূতটি তাদের বাড়িতে থাকার কারণে অন্তঃসত্ত্বা বউটির ছেলে হওয়ার পর সবাই তাকে ভূতের ছেলে বলে ডাকত। সেই থেকে তাদের পরিবারের পুরাতন পদবি বদলে হয় ভূত। পরবর্তীতে পরিবারের সবাই নিজে থেকেই নিজেদের পদবি ভূত লিখতে শুরু করে। ঘটনাটি এটুকুই আমার জানা ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে পড়ে শুনিও। আমরা বাড়ির সকলে যেমন তোমার চ্যানেলে আপলোড করা ঘটনা শোনার অপেক্ষায় থাকি, সেরকমভাবেই অপেক্ষা করব। টিম ভূত ভীষণের সবাই ভালো থেকো, আর রোমাঞ্চকর সব ঘটনা আমাদের সকলকে পরিবেশন করো। তোমাদের চ্যানেলের ঘটনাগুলো সত্যিই খুব রোমাঞ্চক। তবে যদি পারো কিছু কিছু জায়গায় যেখানে এরকম ঘটনা ঘটেছে সেই সব জায়গাগুলোতে গিয়ে ভিডিও বানিয়ে আমাদের দেখালে আরও খুশি হব। ভালো থেকো, চ্যানেলটি আরও বড় হোক এই কামনা করি। আজকের মতো বিদায়। বন্ধুরা, এই ছিল আজকের রোমহর্ষক কাহিনী। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের লিখে পাঠানোর জন্য। সত্যি ঘটনাটি খুবই ভয়ানক ছিল। আশা করছি আপনার আরও কোনো ঘটনা জানা থাকলে আমাদের লিখে পাঠাবেন। ঘটনাটি পড়ার সময় আমার গা যেন শিউরে উঠছিল। তোমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, ঘটনাটি শুনলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী ঘটনাগুলি আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়। সবার কাছে অনুরোধ, তোমরা যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো, আর বেশি সংখ্যক মানুষকে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও, যাতে অধিক সংখ্যক মানুষ আমাদের চ্যানেলের ঘটনাগুলি শুনতে পারে। যাদের পাঠানো ঘটনাগুলি পড়া হলো না, আমরা কথা দিচ্ছি তোমাদের ঘটনাগুলি আবারও কোনো শনি অথবা মঙ্গলবারে আমরা পড়ে শোনাব। বন্ধুরা, তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে আমাদের জানাতে ভুলো না। তোমাদের সেই সব ঘটনাগুলি পাঠাতে হলে স্ক্রিনে দেওয়া আমাদের চ্যানেলের ইমেল আইডিতে তোমরা লিখে পাঠাতে পারো। আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishanstory@gmail.com। তোমাদের পাঠানো সেই সব ঘটনাগুলি আমরা আমাদের চ্যানেলে পড়ে শোনাব। প্রতিটি গল্প প্রেরকদের জন্য থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল গিফট। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।